হ্যালো লার্নার্স, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক এগেইন টু মাই চ্যানেল। সাথে আছি আমি মোহাম্মদ মেহেদি হাসান। আজকে আমি ইংরেজি গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু খুব সহজ একটি টপিক নিয়ে তোমাদের সাথে কথা বলবো। সেটি হচ্ছে ট্যাগ কোশ্চেন। ওকে, এই আলোচনাটি পুরো ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখতে হবে। যদি কেউ টেনে টেনে দেখে তাহলে কিন্তু আলোচনাটি বুঝবে না। আর আলোচনা শুরুর পূর্বে একটি কথা, এখনও তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল বাটনটি প্রেস করে রাখো যেন পরবর্তীতে কোনো ভিডিও দিলে সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যাও। ওকে, নাও লেটস স্টার্ট আওয়ার টুডেজ টপিক। ওকে বন্ধুরা, আমরা ট্যাগ কোশ্চেন আলোচনার পূর্বে ট্যাগের সংজ্ঞাটা একটু জেনে না। আসলে ট্যাগ কি জিনিস? ট্যাগ শব্দের অর্থ হচ্ছে যুক্ত করা। সাধারণত অ্যাসার্টিভ, ইম্পারেটিভ এবং এক্সক্লামেটরি সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন করা হয় এবং এই সেন্টেন্সের শেষে শ্রোতার সম্মতি আদায়ের জন্য যে অংশটুকু যুক্ত করা হয় তাকেই মূলত ট্যাগ কোশ্চেন বলা হয়। যেমন আমি যদি বলি, তুমি কলেজে যাচ্ছ, তাই না? এই যে শেষে তাই না অর্থাৎ শ্রোতার সম্মতি আদায়ের জন্য তাই না বলা হয়েছে। তাই না এতটুকুই হচ্ছে মূলত ট্যাগ কোশ্চেন। ওকে, আমরা তো বাংলা বুঝি, এখন ইংরেজিটা বোঝার জন্য সেন্টেন্স দেখতে হবে। তো আমরা তিন ধরনের সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন করতে পারি: অ্যাসার্টিভ, ইম্পারেটিভ অ্যান্ড এক্সক্লামেটরি সেন্টেন্স। ওকে, এখন ট্যাগ কোশ্চেন করার পূর্বে আমাদের কয়েকটি বিষয় নিয়ে একটু জানতে হবে। তার মধ্যে একটি হচ্ছে খুব ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে অপারেটরস। তো আমরা একটু অপারেটরসগুলো নিয়ে কথা বলি। লিস্ট অফ অপারেটরস আমি লিখে রেখেছি, একটু দেখো। এগুলো জানতে হবে। অপারেটরস মানে হচ্ছে সহকারী অর্থাৎ অক্সিলিয়ারি বলতে পারি আমরা। কি থাকলে কি হবে একটু দেখি। ডু থাকলে যদি মনে হয় আমার এটি প্রেজেন্ট ইনডিফিনিট তাহলে সেক্ষেত্রে, বা ডু থাকলে আমাদেরকে ডোন্ট ব্যবহার করতে হবে। ডাজ থাকলে ডাজেন্ট ব্যবহার করতে হবে। দিজ আর কল্ড কন্ট্রাক্টেড ফর্ম। কন্ট্রাক্টেড ফর্মও বলতে পারি আমরা। ডিড থাকলে ডিডেন্ট। এম থাকলে আমি একটু অন্য কালার দিয়ে রেখেছি কারণ এটা অনেকেই ভুল করবে। এম থাকলে আরেন্ট হবে। ওকে, ভুলেও কিন্তু অ্যামেন্ট দেওয়া যাবে না, ঠিক আছে? কিন্তু যদি কোথাও এমআই নট থাকে সেক্ষেত্রে কিন্তু এমই ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে আবার উল্টা আর নেওয়া যাবে না কিন্তু। ইজ থাকলে ইজেন্ট, আর থাকলে আরেন্ট, ওয়াজ থাকলে ওয়াজেন্ট, ওয়ার থাকলে ওয়ারেন্ট, ওয়ান্ট, এটাকে আমরা ওয়ান্ট বলি খুব সংক্ষেপে, যেটাকে বলা হয় ওয়ান্ট। হ্যাভ থাকলে হ্যাভেন্ট। এগুলো খুব ভালো মতো দেখে রাখতে হবে এবং মুখস্থ করতে হবে। হ্যাজ থাকলে হ্যাজেন্ট, হ্যাড থাকলে হ্যাডেন্ট, শ্যাল থাকলে কি, এটাও ভুল হয় অনেক সময়, শ্যাল থাকলে হয়ে যাবে কি শ্যান্ট, শ্যাল থাকলে শ্যান্ট। শুড থাকলে শুডেন্ট, শুড নটকে আমরা শুডেন্ট বলি সংক্ষেপে। ক্যান থাকলে হয়ে যাবে ক্যান্ট, এর সাথে নট যুক্ত করলে কুড, কুডেন্ট। উইল, এখানেও অনেক সময় ভুল হতে পারে, উইল থাকলে ওন্ট হবে। ওকে, উড, উডেন্ট। মে, মেন্ট, এটা তো ভুল হয় অনেক সময়, মে মেন্ট। মাইট, মাইটেন্ট। নিড, নিডেন্ট, নিড, নিডেন্ট। অট, অটেন্ট। অ্যান্ড ফাইনালি মাস্ট থাকলে কি হবে মাসেন্ট, প্রোনাউন্সিয়েশনটাই হবে মাসেন্ট। ওকে, MUSTN অ্যাপোস্ট্রফি মাসেন্ট। তোমরা এই কন্ট্রাক্টেড ফর্মগুলো, এই অপারেটরসগুলো খুব ভালো মতো মনে রাখবে, তাহলে আর আশা করি ভুল হবে না। না, আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন দেখব। ওকে, অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সকে মূলত দুইটি ভাগে ভাগ করা যায়, অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ, রাইট? সো অ্যাসার্টিভের মধ্যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সও আসতে পারে, নেগেটিভ সেন্টেন্সও আসতে পারে। অ্যাসার্টিভ সেন্টেন্স বলতে আসলে কি বুঝি? মূলত হাবোধক বাক্য। যেহেতু অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ ও হাবোধক, আর নেগেটিভ তো না বোধক বুঝলামই। তো প্রথম যে উদাহরণ, এক্সাম্পল, সেটা দেখি আমরা। শি রিডস আ নিউজ পেপার, সে খবরের কাগজ পড়ে। প্রথম সেন্টেন্সে তোমরা বুঝতে পারতেছো কোন টেন্সে আছে। টেন্স কিন্তু চিনতে হবে এখানে।
যদি কারো কোনো প্রবলেম থাকে টেন্স নিয়ে, তাহলে টেন্সের উপর আমার 4টি লেকচার আছে। এই লেকচারগুলো তোমরা ভালো মতো দেখলে জীবনে আর কোনোদিন টেন্স নিয়ে কোনো সমস্যা থাকবে না, একটু দেখে নিও। ওকে বন্ধুরা, শি রিডস আ নিউজ পেপার, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, শি থার্ড পারসন সিঙ্গুলার, এক্ষেত্রে আমরা কি ব্যবহার করব বলো তোমরা? ডাজেন্ট শি, রাইট? ডাজেন্ট শি। এভাবে একটা নিচে আন্ডারলাইন দেওয়া থাকবে, তোমরা সেভাবে লিখবে পরীক্ষার খাতায়। পুরো বাক্যটা উঠিয়ে দেন তারপর কিন্তু লিখতে হবে, নাহলে কেটে দিবে। তাহলে শি রিডস আ নিউজ পেপার, ডাজেন্ট শি। প্রথমটা বুঝলে। একটি বিষয় বলে রাখা ভালো এখানে, তোমার বুঝতে আর একটু সহজ হবে। সেটি হচ্ছে, আমার সেন্টেন্সটি যদি লেফট সাইডে অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়, অর্থাৎ হা বোধক হয়, আমার রাইট সাইডে ট্যাগ অংশটা কি হয়ে যাবে? না হয়ে যাবে। নেগেটিভ ইন্টারোগেটিভের যে অংশটা এতটুকু হয়ে যাবে। আবার যদি লেফট সাইডে আমার নেগেটিভ থাকে, তাহলে রাইট সাইড কিন্তু অ্যাফার্মেটিভ হয়ে যাবে। ওকে, এটা যেন মাথায় থাকে। নাম্বার 2, দে আর ওয়ার্কিং টু প্রিপেয়ার দ্য ম্যাগাজিন, তারা ম্যাগাজিনটি প্রিপেয়ার করার জন্য কাজ করছে। তাহলে এখানে আমার অপারেটর কি? এখানে অপারেটর হচ্ছে আর। সহজেই বুঝতে পারছো এটা একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে এখানে আমি কি নিয়ে নিব? আরেন্ট দে। ওকে, আরেন্ট দে নিয়ে নিলাম। নাম্বার 3, হি হ্যাজ মেড আ গ্রেট মিস্টেক, এখানে আমার অপারেটর হচ্ছে কি? হ্যাজ। তাহলে এখানে কি হবে? ট্যাগ অংশে hasn't he, right? Hasn't he? Then number 4, I sent an email to you yesterday, গতকাল আমি তোমাকে একটি ইমেল পাঠিয়েছিলাম। এখানে কিন্তু দেখো অপারেটর কোথাও দেওয়া নাই। তোমাকে এই টেন্সটি দেখে বুঝতে হবে এটার অপারেটর কি হবে। এটি পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, সো এটার অপারেটর হবে হচ্ছে কি? ডিড। তাহলে আমরা কি লিখতে পারি? ডিডেন্ট আই। যেহেতু আমার এ পাশটি হাবোধক, সো এ পাশে আমার নেগেশন আনতে হবে, নেগেটিভ অংশটা আনতে হবে। ওকে, ডিডেন্ট আই। দে ওয়ার গোয়িং টু থাইল্যান্ড, তারা থাইল্যান্ড যাচ্ছিল। সো এখানে আমার কিন্তু অপারেটর আছে, কোনটা? ওয়ার, রাইট? তাহলে এখানে কি হবে? ওয়ান্ট দে, WER, ওয়ান্ট দে। ওকে, আশা করি 5 নাম্বারটা বুঝেছো। নাম্বার 6, I had got the news the previous day. I had got. So এখানে একটা অপারেটর আছে had. ওকে, তাহলে এখানে কি হয়ে যাবে? hadn't I. ওকে, খুব সহজ ট্যাগ কোশ্চেন। She will come to my home tomorrow. সে আগামীকাল আমার বাড়িতে আসবে। এখন এখানে আমার অপারেটর কি? এখানে অপারেটর হচ্ছে উইল। তাহলে উইলকে আমরা কন্ট্রাক্টেড ফর্মে কি লিখি? ওন্ট শি। ওকে, ওন্ট শি। নাম্বার 8, কবিতা উইল সিং এ সং, এখানে অপারেটর কি? অপারেটর হচ্ছে উইল। তাহলে এখানে আমরা কি লিখব? ওন্ট কবিতা আর ওন্ট শি, কোনটা লিখব? এখানে কিন্তু একটা বিষয়, যদি আমার নাউন থাকে তাহলে অবশ্যই আমরা সেটার প্রোনাউন ব্যবহার করব। ওকে, কবিতা শি, তাহলে কবিতা উইল সিং এ সং, ওন্ট শি। ওকে, যদি এখানে কবিতার জায়গায় কোনো পুরুষের নাম থাকতো সেক্ষেত্রে এখানে হি হয়ে যেত। দেন নাম্বার 9, I shall be doing the assignment, আমি কাজটি করতে থাকবো, অ্যাসাইনমেন্টটি করতে থাকবো। তাহলে কি হয়ে যাবে? এখানে শ্যাল নটকে আমরা কি বলেছি? শ্যান্ট আই। ওকে, শ্যান্ট আই। নাম্বার 10, she will be dancing on the floor, এখানে কি হবে? অপারেটর কি আমার এখানে? অপারেটর হচ্ছে উইল। তাহলে উইল থাকলে কি হয়ে যাবে? ওন্ট শি। ওকে, নাও নাম্বার 11 দেখো, she does not sing a song, তাহলে এটি কিন্তু আমার নেগেটিভ সেন্টেন্স। সো আমার ট্যাগ অংশটা কি হয়ে যাবে? অ্যাফার্মেটিভ হয়ে যাবে। তাহলে এখানে কি হবে? ডাজ শি। ওকে, এখানে কিন্তু ডাজেন্ট শি লেখা যাবে না। আমি বলেছি লেফট সাইডে আমার নেগেটিভ থাকলে রাইট সাইডে
অ্যাফার্মেটিভ করতে হবে। ওকে, নাম্বার 12, উই আর নট প্লেয়িং ইন দ্য গ্রাউন্ড। উই আর নট, যেহেতু এখানে আমার নেগেটিভ আছে, সো ট্যাগ অংশে কি হয়ে যাবে, অ্যাফার্মেটিভ হয়ে যাবে। তাহলে এটা কি হবে, আর উই, আর উই। আই এম, নাম্বার 13, আই এম রানিং ইন দ্য ফিল্ড। আমি মাঠে দৌড়াচ্ছি। তাহলে এখানে কি হবে, অ্যামেন্টাই না আরেন্টাই, কোনটা? অ্যামেন্ট কিন্তু লেখা যাবে না। ওকে, তাহলে কি লিখবো, আরেন্ট আই। এর পরেরটা একটু ফলো করো, দেখো 14 নাম্বারটা, আই এম নট রানিং ইন দ্য ফিল্ড। আমি সেম সেন্টেন্সটাই এখানে নেগেটিভ দিয়ে লিখেছি। এই ক্ষেত্রে তোমরা কি করবে, এক্ষেত্রে কিন্তু এখানে ভুল হতে পারে। সো এখানে কি লিখতে হবে আমাকে, আর আই লিখবো, আর আই কিন্তু লেখা যাবে না, সেক্ষেত্রে লিখতে হবে এম আই। ওকে, এই মিস্টেকটা যেন না হয়। নাম্বার 15, আই ক্যান সলভ দ্য প্রবলেম। তাহলে এখানে কি লিখবো, ট্যাগ অংশে ক্যান্ট আই। যদি মডাল থাকে, মডাল ভার্ব তো আমরা চিনি, মডাল ভার্ব ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, নিড, এগুলো সব মডাল অক্সিলারি। হ্যাঁ, মডাল অক্সিলারি থাকলেও কিন্তু সেম ওয়েটাই করতে হবে। ইউ শুড নট টেল এ লাই। ইউ শুড নট টেল এ লাই, এখানে আমার অপারেটর কে, শুড। তাহলে নট তো আছে, এই জন্য আমাকে শুড ইউ দিলেই হয়ে যাচ্ছে, শুড ইউ। ওকে, ইউ শুড নট টেল এ লাই, শুড ইউ? তোমার মিথ্যা বলা উচিত নয়, তাই না? তাই কি? এখানে কিন্তু না হবে না। তাই কি তোমার মিথ্যা বলা উচিত নয়, তাই কি? হি ইজ আ লার্নেড পারসন। হি ইজ আ লার্নেড পারসন। দেখো, সাহায্যকারী ভার্ব যখন মেইন ভার্বের আচরণ করবে তখন কিন্তু, এগুলো তো সাহায্যকারী ভার্ব, ইজ, এম, ইজ, আর, বি ভার্ব। বি ভার্ব যখন মেইন ভার্বের আচরণ করবে তখন এদেরকে ধরেই কাজ করতে হবে। তাহলে হি ইজ আ লার্নেড পারসন, ইজেন্ট হি, ইজেন্ট হি। ওকে, আশা করি তোমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের এই 17টি বাক্য বুঝেছো। যদি বুঝে থাকো তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স রিলেটেড কোনো প্রবলেম আমি মনে করি আর হবে না ট্যাগ কোয়েশ্চেন করার সময়। ওকে, নাও লেটস টার্ন টু ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স তো আমরা সকলেই চিনি, তারপরেও আমি একটু বলবো ইম্পারেটিভ সেন্টেন্স আসলে কি জিনিস। আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, এই কথাগুলো যে বাক্যে থাকে সেগুলোই কি ইম্পারেটিভ, সেটাই কি ইম্পারেটিভ সেন্টেন্স, রাইট? তাহলে এটা চেনার উপায় আমি এখানে একটু দিচ্ছি, ওয়ে টু নো, কিভাবে আমরা বুঝবো এটি ইম্পারেটিভ সেন্টেন্স। লেটস সি, ফার্স্ট ওয়ান, বিগিনস উইথ প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব দিয়ে শুরু হবে, যেমন কাম হিয়ার, এখানে আসো। তাহলে কাম হচ্ছে এখানে আমার মেইন ভার্ব। ওকে, বিগিনস উইথ লেট, ইম্পারেটিভ সেন্টেন্স লেট দিয়ে শুরু হতে পারে, যেমন লেট মি হেল্প দ্য বয়, ছেলেটাকে আমার সাহায্য করতে দাও। বিগিনস উইথ ডু নট প্লাস প্রিন্সিপাল ভার্ব, অর্থাৎ ডু নট প্লাস প্রিন্সিপাল ভার্ব দিয়েও শুরু হতে পারে, যেমন ডু নট গো দেয়ার, সেখানে যেও না, ডু নট গো দেয়ার। ডু নট প্লাস গো হচ্ছে কি প্রিন্সিপাল ভার্ব। ওকে, এরপরে বিগিনস উইথ প্লিজ অর কাইন্ডলি প্লাস প্রিন্সিপাল ভার্ব দিয়েও শুরু হতে পারে, যেমন প্লিজ ডু ইট, প্লিজ ডু ইট। প্লিজ হচ্ছে প্লিজ অর কাইন্ডলি, অ্যান্ড ডু হচ্ছে কি আমার প্রিন্সিপাল ভার্ব। বিগিনস উইথ লেটাস অথবা লেটস প্লাস মেইন ভার্ব, লেটাস অথবা লেটস অর মেইন ভার্ব দিয়ে শুরু হচ্ছে। লেটাস ড্রপ দ্য ম্যাটার, সো লেটাস অ্যান্ড দেন আমরা কি পাচ্ছি, ড্রপ দ্য ম্যাটার, ড্রপ হচ্ছে এখানে মেইন ভার্ব। ওকে, তাহলে তোমরা বুঝলে ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে চিনবো। এখন আমরা কিছু রুলস দেখবো ইম্পারেটিভ সেন্টেন্সের। রুলসগুলো বুঝলে তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোয়েশ্চেন একদম সহজ হয়ে যাবে তোমার জন্য। ওকে, 1 নম্বর রুলসটা একটু দেখি। ইফ দ্য সেন্টেন্স বিগিনস উইথ প্রিন্সিপাল অথবা মেইন ভার্ব, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, উইল অর ওন্ট ইউ। এক্ষেত্রে উইল ইউ বা ওন্ট ইউ ব্যবহার করতে হবে যদি আমার প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব দিয়ে বাক্যটি শুরু হয়। যেমন রিড দ্য নিউজ পেপার, রিড দ্য নিউজ পেপার, নিউজ পেপারটি পড়ো। যেহেতু এটি রিড হচ্ছে আমার প্রিন্সিপাল ভার্ব, তাহলে এখানে কি ব্যবহার করব, উইল ইউ, অথবা তুমি চাইলে ওন্ট ইউ লিখতে পারো। তবে এক্ষেত্রে আমি প্রেফার করি এই পাশে ওন্ট ইউ লিখলে সবচেয়ে ভালো। দুইটার যে কোনো একটাই লেখা যাবে, কোনো সমস্যা নেই। কাম হেয়ার, এক্ষেত্রেও কিন্তু সেম কথা, ওন্ট ইউ, দেন টেক ইট, এটা নাও।
প্রিন্সিপাল ভার্ব দিয়ে শুরু হয়েছে, এক্ষেত্রেও কি হবে? ওন্ট ইউ। কত সহজ। তাহলে আশা করি তোমরা এই রুলসটা বুঝেছ। দেন নেক্সট ওয়ান, ইফ দ্য সেন্টেন্স বিগিনস উইথ ডোন্ট প্লাস মেইন ভার্ব, সেক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হবে কি? উইল ইউ ব্যবহার করতে হবে। ওকে, দুটি উদাহরণ, যেমন ডোন্ট ডিস্টার্ব মি, ডোন্ট ডিস্টার্ব মি, কোনো কথা ছাড়াই তুমি উইল ইউ ব্যবহার করে দাও, শেষ, হয়ে গেছে। কিন্তু এখানে কিন্তু ওন্ট ইউ ব্যবহার করা যাবে না, কারণ আমার এই অংশটা কি নেগেটিভ আছে। সো এখানে আর নতুন করে নট আনা যাবে না, এক্ষেত্রে উইল ইউ কিন্তু ব্যবহার করতে হবে। ডোন্ট ইনসাল্ট দ্য পুয়ার, গরিবদের অপমান করো না, তাহলে এখানেও আমাকে কি ব্যবহার করতে হবে? উইল ইউ। ওকে, খুবই সহজ। আশা করি এই দুইটা সূত্র বুঝেছো। নেক্সট ওয়ান সুইচ করি আমরা। ইফ বিগিনস উইথ প্লিজ অর কাইন্ডলি, যদি প্লিজ বা কাইন্ডলি দিয়ে বাক্যটি শুরু হয়, সাথে প্রিন্সিপাল ভার্ব থাকে, সেক্ষেত্রেও কি ব্যবহার করব? সেক্ষেত্রেও উইল ইউ ব্যবহার করব। ওকে, যেমন প্লিজ গিভ মি ইউর পেন, প্লিজ গিভ মি ইউর পেন, এক্ষেত্রে আমাকে কি ব্যবহার করতে হবে? উইল ইউ। হয়ে গেছে বাক্য। কাইন্ডলি ইন্ট্রোডিউস ইউর সেলফ, এখানে আমি কি ব্যবহার করব? এখানেও কিন্তু উইল ইউ ব্যবহার করব, বাক্য কিন্তু শেষ। ওকে, অনেক সহজ এবং অনেক সিম্পল। দেন ইফ বিগিনস উইথ লেট, যদি লেট দিয়ে বাক্যটি শুরু হয়, সেক্ষেত্রে কি ব্যবহার করব? সেক্ষেত্রে দেখো উইল ইউ বা ওন্ট ইউ দুইটার যে কোনো একটা ব্যবহার করা যাবে। ওকে, যদি বাক্যটি লেট দিয়ে শুরু হয়, তাহলে উদাহরণ দেখি, লেট মি হ্যাভ সাম ফুড, আমাকে কিছু খাবার খেতে দাও, তাহলে এখানে আমি কি ব্যবহার করব? উইল ইউ। এক্ষেত্রে তুমি ওন্ট ইউ ব্যবহার করতে পারো। ওকে, দুইটার যে কোনো একটা ব্যবহার করলেই হবে। লেট মি ডু ইট, আমাকে এটা করতে দাও, তাহলে এক্ষেত্রে আমি সাজেস্ট করবো সবসময় ওন্ট ইউ ব্যবহার করতে, ওন্ট ইউ। ওকে, যেহেতু আমার লেফট সাইডে অ্যাফার্মেশন ইন্ডিকেশন দিচ্ছে, দ্যাটস ওয়াই আমি রাইট সাইডটাকে নেগেশনে রাখবো। ওকে, নাও ইফ বিগিনস উইথ লেটাস অর লেটস, লেটাস অ্যান্ড লেটস একই কথা, একটা কন্ট্রাক্টেড ফর্মে আছে আর একটি পুরো ফুল ফর্মে আছে। প্লাস মেইন ভার্ব যদি এর সাথে থাকে, তাহলে সেক্ষেত্রে কি ব্যবহার করব? একটু কিন্তু মাথায় রাখতে হবে, নর্মাল লেট আর লেটাস পার্থক্য আছে কিন্তু। ওকে, তাহলে লেটাস থাকলে আমাকে শ্যাল উই ব্যবহার করতে হতো, অথবা শ্যান্ট উই ব্যবহার করব, যে কোনো একটা। হ্যাঁ, আর আমরা যখন শুধু লেট পেয়েছি, এই যে উপরের বাক্যে শুধু লেট পেয়েছি, সেক্ষেত্রে আমরা কিন্তু কি উইল ইউ ব্যবহার করেছি বা ওন্ট ইউ ব্যবহার করেছি, কিন্তু লেটাসের ক্ষেত্রে কিন্তু শ্যাল উই ব্যবহার করতে হবে। ওকে, বা শ্যান্ট উই, মাথায় যেন থাকে। তাহলে লেটস গো আউট ফর এ ওয়াক, লেটস গো আউট ফর এ ওয়াক, এক্ষেত্রে আমরা কি বলবো? শ্যাল উই অর শ্যান্ট উই। ওকে, যে কোনো একটা দিয়ে দিলেই হবে, লেটস গো আউট ফর। বাট একটা বিষয় মাথায় রাখতে হবে, যদি লেটের পরে নট থাকে, তারপরে ভার্ব থাকে, সেক্ষেত্রে কিন্তু একটু ব্যতিক্রম। লেটস নট ডু ইট, এক্ষেত্রে কিন্তু শ্যান্ট লেখা যাবে না, এক্ষেত্রে কিন্তু শ্যাল উই লিখতে হবে। লেটস নট ডু ইট, চলো এটা না করি, তাহলে এক্ষেত্রে কিন্তু শ্যাল উই লিখতে হবে, এখানে কিন্তু শ্যান্ট আনা যাবে না। আর যদি লেটস গো, লেটস টেক এ কাপ অফ টি, লেট আস হেল্প দ্য পুয়ার, ওকে, এই ধরনের বাক্য থাকলে ওখানে আমরা শ্যাল উই বা শ্যান্ট নিয়ে নেব। বাট লেটসের পরে যদি নট থাকে, সেক্ষেত্রে আমরা সোজা একটাই ব্যবহার করবো, সেটি হচ্ছে কি শ্যাল উই। ওকে, আশা করি বুঝতে পেরেছো তোমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ব্যবহার। এগুলো যদি বুঝতে পারো, ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আমার মনে হয় আর কোনো সমস্যা থাকবে না, কারণ সবগুলো এখানে আমি মনে করি কাভার করবে। ওকে, তারপরেও ব্যতিক্রম তো ব্যতিক্রম থাকতেই পারে, সো ব্যতিক্রমকে আমরা সূত্রের সাথে মেলাবো না। দেন এক্সক্লামেটরি সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স তোমরা খুব ভালো মতোই চেনো। এক্সক্লামেটরি সেন্টেন্স নিয়ে নতুন করে কিছু বলার নেই। এক্সক্লামেটরি সেন্টেন্সে কি হতে পারে, সেখানে দুঃখ, কষ্ট, বেদনা সবকিছুই প্রকাশ পায়। ওকে, সোজাসুজি আমরা উদাহরণে চলে যাই। প্রথম উদাহরণটা দেখো, প্রথম উদাহরণে কি আছে একটু আমরা দেখি। হাউ নাইস দ্য ম্যান ইজ, হাউ নাইস দ্য ম্যান ইজ, এক্ষেত্রে একটা বিষয় তুমি দেখো, হাউ নাইস দ্য ম্যান ইজ, এখানে আমার সাবজেক্টটি কিন্তু পড়ে দ্য ম্যান। ওকে, অ্যান্ড ভার্বটি সবার শেষে ইজ, তো মাথায় রাখতে হবে, কিন্তু ভার্বের দিকে আগে তাকাতে হবে। হাউ নাইস দ্য ম্যান ইজ, অলরেডি আমার অপারেটর এখানে দেওয়াই আছে ইজ, তাহলে ইজ, ইজেন্ট, ইজেন্ট,
দ্য ম্যান অর হি কোনটা দিব, যেহেতু ম্যান মেল বোঝাচ্ছে জন্য হি ব্যবহার করবো। তাহলে হাউ নাইস দ্য ম্যান ইজ, ইজেন্ট হি? ওকে, হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ, হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ। তাহলে আমার শেষে কিন্তু অপারেটর দেওয়াই আছে ইজ, তাহলে ইজেন্ট ইট, ইজেন্ট ইট হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ। ওকে, তাহলে এখানে ইজেন্ট ইট। হাউ স্ট্রং দ্য বয় ইজ, এখানে কাকে স্ট্রং বলা হচ্ছে, ছেলেটাকে। তাহলে কি লিখবো আমরা এখানে, ইজেন্ট হি অর দ্য বয়, এর প্রোনাউন কি, হি, ইজেন্ট হি। হোয়াট অ্যান অ্যামেজিং সিন ইট ইজ, হোয়াট অ্যান অ্যামেজিং সিন ইট ইজ। তাহলে অ্যামেজিং, সিন ইট ইজ কিন্তু আমার কানেক্টর দেওয়া, সরি ইজ আমার অপারেটর দেওয়াই আছে। সো ইজেন্ট হোয়াট অ্যান অ্যামেজিং সিন, কিসের কথা বলছে, সিনের কথা, ইট ইজ, তাহলে ইজেন্ট ইট। ওকে, এক্সক্লামেটরি সেন্টেন্সও খুবই সহজ এবং তোমরা চাইলেই খুব সহজে ট্যাগ কোয়েশ্চেন করতে পারো। ট্যাগ অনেক সহজ। তো আমরা উপরে যে আলোচনা করলাম আজকে, দেখে এই আলোচনার প্রেক্ষিতে আমরা ঢাকা বোর্ড 2015 সালে ট্যাগ কোয়েশ্চেনে যে প্রশ্নটি এসেছে সেগুলো আমরা সলভ করতে পারি কিনা। ওকে, যদি তোমরা উপরে আলোচনা বুঝে থাকো, আমি মনে করি ঢাকা বোর্ড 2015 যে 5টি ট্যাগ এসেছে 5টি তোমরা পারবে। আমি শুধু একটি বোর্ড নিয়ে আলোচনা করব, অন্যদিন যদি সময় হয় তাহলে তোমরা যদি জানতে চাও সেক্ষেত্রে আমি অন্যান্য বোর্ড নিয়ে আলোচনা করব এবং সেখানে টু দ্য পয়েন্টে আলোচনা করার চেষ্টা করব। প্রথম বাক্যটা দেখি, মোস্ট অফ দ্য স্টুডেন্টস হু ফেইল ইন দ্য ইংলিশ, হু ফেইল ইন ইংলিশ, এখানে একটু ভুল আছে, হু ফেইল ইন ইংলিশ ডোন্ট হ্যাভ এ স্ট্রং ফাউন্ডেশন ওভার গ্রামার। ওকে, একটু বোঝার চেষ্টা করতে, মোস্ট অফ দ্য স্টুডেন্টস হু ফেইল ইন ইংলিশ, হু ফেইল ইন ইংলিশ, এটি আমার কোন ধরনের সেন্টেন্স আগে এটি বুঝতে হবে। ওকে, ডেফিনেটলি তোমরা বুঝতে পারছো এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স এবং হু ফেইল ইন ইংলিশ এটি কি, এটি হচ্ছে আমার রিলেটিভ প্রোনাউনের মধ্যে চলে যায়। এটি আমরা এই অংশটুকু না ধরি, আমার মেইন অংশটুকুকে এখান থেকে ধরতে হবে। মোস্ট অফ দ্য স্টুডেন্টস ডোন্ট হ্যাভ স্ট্রং ফাউন্ডেশন ওভার গ্রামার, এতটুকু হচ্ছে আমার সেন্টেন্সটি, মেইন সেন্টেন্সটি। তাহলে এটাকে ধরে আমার কাজ করতে হবে। ডোন্ট হ্যাভ অলরেডি আমাকে ইঙ্গিত দিয়েই দিয়েছে যে অপারেটর কোনটা, এখানে ডোন্ট, রাইট? আর হ্যাভ হচ্ছে আমার এখানে মেইন ভার্ব। ওকে, তাহলে এখানে কি হয়ে যাবে, মোস্ট অফ দ্য স্টুডেন্টস প্লুরাল, তাহলে আমরা এখানে কি ব্যবহার করব, ডু দে, স্টুডেন্টসের প্রোনাউন অংশটা কি হবে, দে, তাহলে ডু দে। যেহেতু আমার এখানে ডোন্ট আছে, সো আমার লেফট সাইড নেগেটিভ সেন্টেন্স, সো রাইট সাইডে আমাকে অ্যাফার্মেটিভ একটা ইন্ডিকেশন দিতে হবে, ডু দে। তো বুঝতে পেরেছো বন্ধুরা? ওকে, নাও নেক্সট ওয়ান, দে রিড অনলি টু পাস দ্য এক্সামিনেশন। এখানে কিন্তু কোথাও অপারেটর দেখা যাচ্ছে না, কিন্তু টেন্সের দিকে তাকালে অটোমেটিক অপারেটর চলে আসবে। দেখো, দে রিড অনলি টু পাস দ্য এক্সামিনেশন, রিড কোন টেন্সে আছে একটু বোঝার চেষ্টা করো। দে রিড অনলি, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। কেউ যদি এটা পাস্ট ইনডেফিনিট টেন্স ধরে সেটাও কিন্তু ভুল হবে না, কারণ রিডের 3টা ফর্মই একই। সো আমরা প্রেজেন্ট দিয়ে ধরি, দে রিড অনলি টু পাস দ্য এক্সামিনেশন। ওকে, তাহলে যেহেতু এটা প্রেজেন্ট, তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের কানেক্টরস বা অপারেটরস কি, ডু বা ডাজ। তাহলে দের সাথে কোনটা যাবে, ডু যাবে। তাহলে কি, ডোন্ট দে, দে রিড অনলি টু পাস দ্য এক্সামিনেশন, ডোন্ট দে। বুঝতে পেরেছ? নাও নেক্সট ওয়ান, টিচার্স শুড মোটিভেট দেম টু লার্ন দ্য বেসিক থিং। টিচারদের উচিত তাদেরকে মোটিভেট করা। তাহলে এখানে আমার অপারেটর কোনটা, টিচার্স শুড মোটিভেট, শুড হচ্ছে আমার কি অক্সিলারি অ্যান্ড মোটিভেট হচ্ছে মেইন। তাহলে আমার অপারেটর কিন্তু পেয়ে গিয়েছি শুড। তাহলে শুডেন্ট, শুডেন্ট কাদের উচিত, টিচার্স। তাহলে শুডেন্ট দে, শুডেন্ট দে। সো টিচারদের প্লুরাল ফর্ম আমরা প্রোনাউনে দে ব্যবহার করলাম। ওকে, তো শুডেন্ট দে, দে কান্ট হেল্প
লার্নিং গ্রামার, দে কান্ট হেল্প লার্নিং গ্রামার, এটার কথা হচ্ছে যে তাদের অবশ্যই গ্রামার শিখতে হবে, দে মাস্ট লার্ন গ্রামার, এই কথাটি বোঝাতে চাচ্ছে। তাহলে এখানেও আমার অপারেটর আছে কান্ট, রাইট? তাহলে কান্ট যদি পেয়ে যাই, ক্যান দে, ওকে, বুঝতে পারলাম। দে কান্ট হেল্প লার্নিং গ্রামার, ক্যান দে? মোর ওভার প্র্যাকটিস ইজ এসেনশিয়াল টু, প্র্যাকটিসও দরকার আছে। সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? ইজ, ইজেন্ট প্র্যাকটিস, ইজেন্ট প্র্যাকটিস দিব, দেওয়া যাবে না, এতে প্রোনাউন ফর্ম কি ইট ব্যবহার করব, এটির পরিবর্তে ইজেন্ট ইট, তাই নয় কি? সো দেখলে ঢাকা বোর্ড 2015 সালে এই 5টি ট্যাগ এসেছে, কত সহজ এবং কত সহজে সলভ করা গেল। ওকে, তো তোমরা যদি উপরে আলোচনাটা আজকে বুঝে থাকো বন্ধুরা, আমি মনে করি ট্যাগ কোয়েশ্চেন তোমাদের কাছে খুবই সহজ। আমার ট্যাগের উপরে এডিশনাল কিছু রুলস নিয়ে আরও একটি ভিডিও আছে, তোমরা সেটিও দেখবে। এই দুইটি ভিডিও যদি তোমরা মনোযোগ দিয়ে খুব ভালো মতো দেখো, আশা করি ট্যাগ কোয়েশ্চেন নিয়ে কোনো সমস্যাই হবে না। এরপরেও দু একটি ব্যতিক্রম থাকতে পারে, আমি অলরেডি বলেছি ব্যতিক্রম তো ব্যতিক্রমই, সেটার সাথে আমরা সূত্রের মিল করব না। ওকে, সো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার সব কিছু করবে এবং বন্ধুদেরকে জানাবে, তোমার যারা ফ্রেন্ড তাদেরও হয়তো জানা দরকার, সো এটি তাদের সাথে শেয়ার দিয়ে দেবে। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।